আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আপনারা আমাকে এতদূর আসতে অনেকটা সাপোর্ট এবং ভালোবেসেছেন। তো আজকের ভিডিওটা আমি আমার ইউটিউব জার্নি সম্পর্কে কিছু কথা বলব। তো সংসারে কিছু টুকিটাকি কাজ করব আর এই বিষয়ে কথা বলবো। আমার সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো সংসারে তো অনেক কাজই থাকে। আসলে সেই কাজগুলো যদি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আর আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কিন্তু বড় ভিডিও দেখতে পছন্দ করে না। ছোট ভিডিও বা মিডিয়াম সাইজের ভিডিওগুলো দেখতে পছন্দ করে। তাই আমার আপু এবং ভাইয়ারা যেহেতু মিডিয়াম বা ছোট সাইজের ভিডিও দেখতে পছন্দ করে, আমিও সেই রকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আসলে সংসারে কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেক কাজ থাকে। আর আমি চেষ্টা করেছি টুকিটাকি কিছু কাজ করব। ছোট ক্লিপ নিয়ে রেখেছি। কাজ করার যখন যেটা করেছি ক্লিপ নিয়ে রেখেছি। তো সেগুলো শেয়ার করছি আর আপনাদের সাথে আমার ইউটিউব জার্নি সম্পর্কে কথা বলব। তো আসলে এখানে আমি দেশের বাড়ি থেকে কিছু দুধ এনেছিলাম কয়েক কেজি। তো আমি এভাবে আসলে করি যে একটা বোতল পানিতে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে দেই। তারপর যখন সম্পূর্ণ দুধটা ছেড়ে যায়, তখন আমি এই যে এভাবে ছোট বোতলে রেখে দেই। আসলে এই একটা বোতলে বের করলে আমি চাও খেতে পারবো। আবার আমরা যেহেতু ২ জন মানুষ আর আমার ছেলে গরুর দুধ খেতে পারে না। তার অ্যালার্জি আছে। তাই আমার ছেলেকে দেওয়া হয় না। আমরা দুজনে খাই। তো যখন বের করি একটা বোতল বের করে দুজনের হয়ে যায়। চা খাওয়া হয়ে যাবে, এমনি দুধ খেলে হয়ে একটা বোতল বের করলে হয়ে যায় আরকি। তো এখানে আমি বোতল থেকে দুধগুলো ছোট বোতলে ঢেলে নিব। আর বিবাহিত মেয়েদের আসলে যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলের পিছনে কাজ করতে হলে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। আর সংসার সামলিয়ে বাচ্চাকে সামলিয়ে ইউটিউবে সময় দেওয়া আসলে তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তো আমারও যেহেতু একটা ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাকে সামলিয়ে ইউটিউবে কাজ করতে আমারও অনেক কষ্ট হয়েছে। আর আমার এই কষ্টের পেছনে কিন্তু আমার অনেক আপু এবং ভাইয়াদের অনেক অবদান রয়েছে। আসলে তাদের ঋণ আমি কখনো শোধ করতে পারব না। তারা এতটা আমাকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তা বলার মতো না। তো কিছু আপু আছে। আসলে ইউটিউব জার্নিটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। বলতে গেলে কঠিনই ছিল। আসলে কারোর জীবনে ইউটিউব জার্নিটা সহজ হয় না। কিছু ক্ষেত্রে হয় যাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আসলে তাদের ক্ষেত্রেও ভিন্ন রকম। কিন্তু যাদের ভিডিও ভাইরাল হয় না, তাদের ওয়াচ টাইমটা পূরণ করতে কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। তো আমারও আসলে ওয়াচ টাইমটা পূরণ করতে অনেক কষ্ট করতে হয়েছে। আর যারা নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করে গেছে, ইনশাআল্লাহ তাদের পাশেও আমি থাকবো। ১ম এ ভাবিনি যে YouTube থেকে টাকা ইনকাম করব, জন্য চ্যানেল খুলবো। আসলে সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না। আসলে শখের বশেই চ্যানেলটা খুলেছিলাম যে শুধু ভিডিও ছাড়বো আরকি। সবাই যেহেতু ছাড়ে আমিও ছাড়বো। এখান থেকে যে টাকা ইনকাম করব, যে টাকা ইনকাম করা যায়, কিভাবে কি করতে হবে আসলে সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তো একটা চ্যানেল খুলেছিলাম আসলে শখের বশে। চ্যানেলটা কিভাবে চালাতে হবে, কিভাবে কি করতে হবে আসলে সে সম্পর্কে জানতাম না। ১ম এ যখন খুলি চ্যানেলটা আসলে কয়েকটা ভিডিও দিয়েছিলাম। তারপর আসলে অনেকটা গ্যাপ চুপ পড়ে গিয়েছিল। তারপর একটা গ্রুপে জয়েন হলাম একটা আপুর গ্রুপে। তো আপুটা অনেক কিছু আমাকে শিখিয়েছে। আপুটার নাম জারা আপু। তো যারা আপু আমাকে অনেক কিছু শিখিয়েছিল। তারপর যেহেতু আমি কন্টিনিউ করতে পারছিলাম না, তখন গ্রুপ থেকে বেরিয়ে আসি। তারপর চিন্তা করলাম যে না, যেহেতু চ্যানেলটা খোলা হয়েছে তো কাজ করতে থাকি, দেখি কি হয়, কতদূর আগাতে পারি। আর একটা মানুষ চাইলে সবকিছুই সম্ভব আসলে। তো তারপর আবারও কাজ শুরু করে দিলাম। কাজ শুরু করতে এটা রেগুলারই করা শুরু করলাম। আজ থেকে ৩-৪ মাস আগে থেকে রেগুলার কন্টিনিউ করেছিলাম। তো আ একটা ভিডিও দেয়া শুরু করলাম রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আ রেগুলার ভিডিও দিতে তারপর একজনের লাইভে গিয়েছিলাম। তো তাকে জিজ্ঞাসা করলাম যে, "আপু আসলে লাইভ করলে কি হয়? তো লাইভ কেন করব? আসলে ওয়াচ টাইম পূরণের জন্য কি লাইভ করা যায় কিনা?" তো আপু বলল যে, "হ্যাঁ, লাইভ করা যায়। আপনি লাইভ করলে আপনার ওয়াচ টাইমটা খুব দ্রুত পূর্ণ হবে।" তো তার কথা এভাবে শুনে আমি লাইভটা করা শুরু করি। তারপরে এভাবে অনেক আপুদের সাথে পরিচিত হয়। আগে অনেক পরিচিত আপুদের সাথে ছিল, ভিডিও দেখতো, তাদের সাথে হয়। তারা আমার লাইভে আসতো, আমি তাদের লাইভে যেতাম।
এভাবে আসলে অনেক আপুদের সাথে পরিচয় হয়, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। এভাবে আস্তে, আস্তে একটানা ৩ মাস আমি লাইভ করি আর মাঝে, মাঝে ভিডিও ছাড়তে থাকি। তো এভাবে আসলে অনেকটা পরিশ্রম করতে হয়েছে, অনেকটা কষ্ট করতে হয়েছে। আসলে যারা লাইভ করে তারা কিন্তু জানে আসলে লাইভ করাটা কতটা কষ্টের। আসলে লাইভে সবাইকে টাইম দিতে হয়। তারপর তারা কিন্তু এসে আমাকে টাইম দেয়। আসলে এইভাবে আমি ওয়াচ টাইমটা পূরণ করেছি, লাইভও করেছি, মাঝে, মাঝে ভিডিওটা দিয়েছি। আর কিছু, কিছু আপুরা তো অনেক অবদান আছে আমার এই আ মানে এত সফলতার পেছনে কিন্তু অনেক আপুদের অনেক অবদান আছে। তো আপুদের আসলে আমি এতটা ভালোবাসা পেয়েছি যা বলার মতো না। আর YouTube এ না আসলে বুঝতে পারতাম না যে YouTube এও এত ভালো, ভালো আপুদের থেকে আমি এত, এত ভালোবাসা পাবো। কথা বলতে, বলতে কিন্তু আমি অনেকটা কাজ করে ফেলেছি। আপনারা যদি ফুল ভিডিও দেখেন, খেয়াল করেন বুঝতে পারবেন। তো এই তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে যে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি হালকা একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজের যে হালকা কাঁচা গন্ধটা আছে সেটা একটু যখন চলে যাবে তখনই বুঝবেন যে আমি হালকা ভাজা হয়ে গেছে। আমি একটু চেষ্টা করি যে হালকা একটু ব্রাউন কালার বা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে এটা চলে গেলে আমি প্রয়োজনীয় কিছু মসলা আছে সেগুলো দিয়ে দেই। যেমন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেই। এগুলো তো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস। এটা তো না দিলে আসলে তরকারি টেস্টি হবে না। এটা আমরা সবাই জানি কোন, কোন মসলা দেই। আসলে সবাই এক মসলা দিয়ে রান্না করে না। কারণ একেকজনের রান্নার ধরন একেক রকম। তো আসলে সবার সাথে সবার তাল মিলে না। তো মাঝে, মাঝে কিছু, কিছু উপকরণ কমন থাকে যেগুলো না দিলেই নয়, তো সেগুলো মিলে যায়। তো এখানে আমি সবগুলো মসলা দিয়ে হালকা একটু নেড়ে-চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষানো বলতে একটু ভাজা, ভাজা করে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। মসলা যত কষাবেন তরকারির কিন্তু টেস্টটা ততই বেড়ে যাবে। তো মসলাগুলো আমি হালকা একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। মসলাগুলো আমি কিন্তু আগে ভেজে নিয়েছি। তারপর কিন্তু অল্প পরিমাণ পানি দিয়ে মসলাগুলোকে কষিয়ে নিব। যখন দেখবেন যে উপর থেকে তেলটা ভেসে এসেছে, তখন বুঝবেন যে আপনার মসলাটা কষানো হয়ে গেছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা আ তরকারিতে রান্নার আগে আমি মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। তো আজকে আমি আগে থেকেই কিন্তু আলু, বেগুন ভালোমতো কুটে রেখেছিলাম। এটা আমার পছন্দ মতো কুটে রেখেছি। তো এখন আমি আলু, বেগুনটা দেওয়ার পর ভালো করে মসলাগুলোর সাথে মিশিয়ে নিব। মসলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মসলা আলু, বেগুনের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন যে মসলাগুলোর সাথে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটায় একটা লাইক, কমেন্ট করেননি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে দেবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিয়ে ক্লিক বাটন অল করে দেবেন। এতে মসলাগুলোর সাথে আলু বেগুন আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবারও চলে এসে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। এভাবে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সম্পূর্ণটা দেখানো হয়নি আসলে আমি অন ক্যামেরায় দেখাইনি, অফ ক্যামেরায় বেশিরভাগ করেছিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। আসলে যেহেতু এটা ননস্টিকের ফ্রাই প্যান তাই বেশিরভাগ কিন্তু লেগে যায় না। এটা একটা সুবিধা আছে। এই কড়াইটা ব্যবহার করে আমি কিন্তু অনেকটা সুবিধা পেয়েছি। আর YouTube এ কাজ করতে হলে সমস্ত কিছু যদি পরিপাটি সুন্দরভাবে গোছানোভাবে হয়, তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, নিজের মনের কাছেও ভালো লাগে। তো এখন আমি হালকা একটু ঝোল দেওয়ার পর ঝোল দেইনি, একটু পরিমাণ মতো পানি দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেওয়ার আমি আজকে গুচি মাছ রান্না করব। গুচি মাছটা আমি দেশের বাড়ি থেকে এনেছিলাম। আসলে এখানে যেহেতু একা, একা থাকি আসলে বাচ্চাকে নিয়ে সমস্ত কাজ করা আমার জন্য একটু মুশকিল হয়ে যায়। তাই আমি যখন বাড়িতে যাই ছোট মাছ, হাঁস, মুরগি-টুরগি এগুলো আমি কিনে কুটে নিয়ে আসি যেন আমার এখানে এসে আসলে ততটা কষ্ট না হয়। আসলে বাচ্চাকে নিয়ে সব কাজ করা কঠিন হয়ে যায়। যাদের ছোট বাচ্চা আছে তারা ঠিকই বুঝতে পারবেন। তো মাছগুলো দেওয়ার পর আমি অনেক কিছুক্ষণ ঢেকে দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মাছগুলো আ কষানো হয়ে গেছে। আমি ১ম এ আগে তরকারিগুলো কষিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে মাছগুলোর সাথে তরকারিগুলো কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ এটা বলক তুলে নিব। বেশিক্ষণ বলক তোলার দরকার নেই যেহেতু আমি অনেকক্ষণ ধরে তরকারিটাও কষিয়ে নিয়েছি, মাছটাও কষিয়ে নিয়েছি। তাই অল্প কিছুক্ষণ এটা আমি বলক তুলে একটু হালকা পরিমাণ ঝোলটা কমিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কতটুকু ঝোল, অনেকে আছে যে কষা, কষা মাছ খেতে পছন্দ করেন রান্না করে। আরো অনেকে আছে না একটু পাতলা ঝোল হলে খেতে পছন্দ করেন। তো আপনারা পছন্দ মতো করে নিবেন। আমরা একটু হালকা, হালকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আপনাদের ভাইয়া এভাবে খেতে খুবই পছন্দ করে। তো আপনাদের ভাইয়া যেহেতু খেতে পছন্দ করে, তাই আমি আপনাদের ভাইয়ার পছন্দ মতোই রান্না করার চেষ্টা করেছি। এই তো দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে বলতে গেলে। তো এখন আমি ডেকোরেশন করে আপনাদের মাঝে দেখিয়ে দেব কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেকটা টেস্টি হয়েছিল। যেহেতু এটা অনেক আগেকার করা ভিডিও, তাই আমি বলতে পারছি। খেয়েছি যেহেতু। তো এখন একটা বাটিতে আমি আ তরকারিটা ভালো করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি দেখাচ্ছে। এভাবে অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন এভাবে কুচি মাছ রান্না। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।